গাড়ি থেকে নেমে সেই মন্দিরের দিকে প্রাণপণে ছুটতে লাগলো, আর তার পিছনে সেই ষাঁড় গরুটিও ছুটতে লাগলো। গোপাল অন্ধকারের মধ্যে কতক্ষণ ছুটেছিল সে জানে না। রঘুনাথপুর গ্রাম। এই গ্রামের ছেলে গোপাল, তার বাবা হরিহর একজন অটো চালক। তিনি গ্রাম থেকে রেল স্টেশনের যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতে অটো চালান। তবে রাস্তার বেশ খানিকটা জায়গা অত্যন্ত ফাঁকা, তার উপর বড় বড় গাছপালা ও বাঁশ বাগানে ভর্তি। সন্ধ্যার পর রাস্তাটা একেবারে ফাঁকা হয়ে যায়। কেবল যাদের বিশেষ কোনো দরকার তারাই অটো বা ভ্যানে করে যাওয়া আসা করে। তবে সঙ্গে দু একজন লোক নিয়ে যায়। গ্রামে ঢোকার মুখে আছে একটা ছোট্ট নদী, তবে সেটাকে খাল বলাই ভালো, কেননা সেখানে প্রায় সারা বছরই জল থাকে না। ওই নদীর উপরে আছে একটি নড়বড়ে সাঁকো। সাঁকোটা বাঁশের, দেখে মনে হয় যখন তখন সেটি ভেঙে পড়বে। তবে যাই হোক, ওই রাস্তা দিয়েই গ্রামের সমস্ত লোকজন যাওয়া আসা করে, আর ওই রাস্তাটাই গ্রাম থেকে রেল স্টেশনে যাওয়ার মেন রাস্তা। ওর বাইরে আর কোনো রাস্তা নেই। হরিহর রাত বিরেত মানুষের বিপদ আপদে বা নিজের দরকারে ওই রাস্তায় অনেক রাতে অনেকবার যাওয়া আসা করেছে, কিন্তু কোনোদিন কোনো সমস্যা হয়নি। সেদিনও হরিহর কোনো এক বিশেষ দরকারে অনেকটা দূরে একটি গ্রামে গিয়েছিল। ফিরতে ফিরতে তার অনেকটা রাত হয়ে যায়। সে যখন রেল স্টেশনের রাস্তায় পৌঁছায় তখনই রাত আনুমানিক 9টা কি 9:30 বাজে। সে স্টেশনের সামনে এসে দাঁড়ালো, যদি কোনো প্যাসেঞ্জার পাওয়া যায়, কারণ সে তো গ্রামের দিকেই যাবে। আর কাউকে পাওয়া গেলে একজন সঙ্গীও হবে, কেননা অনেক রাত হয়ে গেছে। হরিহর স্টেশনের রাস্তায় দাঁড়িয়ে দেখল স্টেশনটি অত্যন্ত ফাঁকা, আর আশেপাশের যে কটি দোকান আছে সবই প্রায় বন্ধ হয়ে গেছে। চারিদিক একেবারে নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে ট্রেনের হুইসেলের আওয়াজ শোনা যাচ্ছে। হরিহর তাই আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ির দিকে অটো চালাতে থাকলো। নির্জন রাস্তা, কোনো লোকজন নেই, তাই হরিহর একটু জোরেই অটো চালাচ্ছিল। আর অনেকটা রাত হয়ে যাওয়ায় তার মনের মধ্যে বিভিন্ন খারাপ চিন্তা হতে থাকলো। তার মনের মধ্যে একটু ভয় ভয় হতে লাগলো। এভাবে সে বেশ খানিকটা পথ চলেও এসেছে। হঠাৎই তার মনে হলো সে কাউকে যেন রাস্তায় হেঁটে আসতে দেখলো। তবে জোরে অটো চালানোর জন্য সে তাকে পার করে চলে এসেছে। তাই হরিহর হঠাৎ করে ব্রেক করে দাঁড়িয়ে পড়ল। তারপর সে মনে মনে ভাবলো, নিশ্চয় কেউ কোনো বিপদে পড়ে এত রাতে বেরিয়েছে। তার উপর এই অন্ধকার রাতে কাউকে পেলে আমারও সুবিধা হবে। তো যারা কথা বলতে বলতে বাড়ি যেতে পারবো। এই ভেবে হরিহর তার অটোটি কিছুটা পিছনের দিকে নিয়ে গেল। সে কিছুটা পিছনে গিয়ে দেখে একটি অত্যন্ত শীর্ণকায় ব্যক্তি দাঁড়িয়ে আছে। তার বয়স আনুমানিক 60 বছর কি তার বেশি হবে। তার পরনে অত্যন্ত পুরনো পোশাক পরা। সে এতটাই দুর্বল মনে হচ্ছে
যে ঠিকভাবে সে হাঁটতেও পারছে না। হরিহর লোকটিকে একবার ভালোভাবে দেখে নিল, তারপর বলল, কোথায় যাবেন গো আপনি? লোকটি হরিহরের কথা শুনেও প্রথমে কিছু বলল না, তারপর বলল, আমি বাবা মঙ্গলপুর যাব। সে তো আমাদেরই গ্রাম, আমি তো সেই গ্রামে যাচ্ছি গো। চেপে পড়ুন, আমি ওই গ্রামে আপনাকে নামিয়ে দেব। বলার সঙ্গে সঙ্গে লোকটি অটোতে চেপে বসলো। হরিহরও তার গাড়ি আবার গ্রামের দিকে ছোটাতে লাগলো। হরিহর খেয়াল করলো লোকটি কোনো কথা বলছে না, তাই হরিহরই লোকটিকে প্রথমে জিজ্ঞাসা করলো, আপনাকে তো আগে কোনোদিন এ রাস্তায় দেখিনি, আর আমাদের গ্রামেও দেখিনি। আপনি কি কারো বাড়িতে বেড়াতে এসেছেন? না না, আমি তো এই গ্রামেরই লোক। তবে তুমি আমাকে চিনবে না, কেননা তুমি তো আমাকে কোনোদিন দেখোনি। তবে লোকটির এই কথাগুলি হরিহরের কেমন যেন লাগলো। হরিহর মনে মনে ভাবতে লাগলো, আমি অটো চালাই, আমাদের গ্রাম তো বটেই, আশেপাশের আরো 2-4টি গ্রামের সমস্ত লোককেই তো আমি চিনি। আর লোকটি বলছে সে আমাদের গ্রামেই থাকে, তবু আমি তাকে চিনি না। ব্যাপারটা কেমন যেন মনে হচ্ছে। হরিহর অটো চালাতে চালাতে এইসব ভাবছে। এমন সময় তার চোখ পড়ে অটোর পেছনে দেখার জন্য যে আয়নাটা লাগানো থাকে সেখানে। সে তাকিয়ে দেখে তার পিছনের সিটে কেউ বসে নেই, পেছনের সিট একদমই ফাঁকা। এই না দেখে হরিহর একবার সাহস করে পেছনের দিকে তাকালো, দেখলো লোকটি বসে আছে। আবার হরিহর আয়নাটার দিকে তাকালো, তারপর সে যা দেখলো তাতে তার সমস্ত শরীরের রক্ত যেন বরফের মতো জমে গেল। সে দেখলো তার পিছনের সিটে একটি আস্ত কঙ্কাল বসে আছে। এবার হরিহর অত্যন্ত ভয় পেয়ে আর একবার পিছনের সিটের দিকে তাকাতে যাবে। এমন সময় তার গাড়ির সামনে হঠাৎ করেই কি যেন একটা এসে পড়ে, আর গাড়িটি সঙ্গে সঙ্গে সজোরে তার সঙ্গে ধাক্কা লাগে। গাড়িটি ধাক্কা লেগে উল্টে গিয়ে সেই খালের জলে গিয়ে পড়ে, আর হরিহরও ছিটকে পড়ে খালের পাশে। তার হাত পা কেটে মাথা ফেটে রক্ত পড়তে থাকে, সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে যায়। তবে সে জ্ঞান হারানোর আগে শুনতে পারে চারিদিক থেকে ভয়ঙ্কর একটি অট্টহাসির শব্দ ভেসে আসছে। এইভাবে হরিহর কতক্ষণ পড়েছিল হরিহর জানে না। বাড়ি ফিরছে না দেখে গোপাল সঙ্গে করে আরো 2-1 জনকে নিয়ে তার বাবাকে খুঁজতে বের হয়। তারা সেই খালপাড়ের কাছাকাছি এসে দেখে তার বাবা ওই পরিস্থিতিতে খালপাড়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তারা তাকে ধরাধরি করে বাড়ি নিয়ে যায়। তবে তার বাবার কিভাবে এমন অবস্থা হলো সেটি তারা পুরোপুরি জানতে পারল না, কারণ তার বাবা তখন ভালোভাবে কথা বলতে পারছিল না। তবে সে আধো আধো ভাবে যা বললেন তাতে সবাই এটা বুঝতে পারলো যে তার সঙ্গে খারাপ কিছু একটা ঘটনা ঘটেছে। এরপরে গোপালের বাবা আর ভালোভাবে সুস্থ হয়নি কোনোদিন, কেবলই শুয়ে থাকে আর বিড়বিড় করে কি যেন বলার চেষ্টা করে। অনেক চিকিৎসা করেও কোনো লাভ হয়নি।
এবার সংসার চালানোর জন্য গোপালকে অটো নিয়ে বের হতে হলো। আর বাবার চিকিৎসা খরচ, সংসার খরচ জোগাড় করতে গোপাল দিনরাত অটো নিয়ে প্রচুর পরিশ্রম করতে লাগলো। একদিন হরিহর শুয়ে আছে, হঠাৎ সে খেয়াল করলো কেউ যেন তার গলাটা টিপে ধরে তার উপর বসে আছে। সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায়। সে তাকিয়ে দেখে সেই রাতের লোকটি তার উপর হাঁটু গেড়ে বসে তাকে গলা টিপে ধরেছে। কি তার বিভৎস চেহারা! চোখ দুটি লাল রক্তের মতো হয়ে আছে, চোখ থেকে রক্ত টপ টপ করে গড়িয়ে পড়ছে, চোখে হিংস্রতার ছাপ স্পষ্ট। সে যেন কোনো বদলা নিতে মরিয়া হয়ে উঠেছে। হরিহরের দাপাদাপির আওয়াজ শুনে গোপাল পাশের ঘর থেকে ছুটে আসে। সে এসে দরজার সামনে সবে দাঁড়িয়েছে। সে দেখতে পেল তার বাবা বিছানায় শুয়ে দাপাদাপি করছে। সে যেন তার গলা থেকে কিছু একটা ছাড়ানোর চেষ্টা করছে। সে যেন শ্বাস নিতে পারছে না। কিন্তু কেন যে এরকম করছে তার বাবা, সেটা সে দেখতে পেল না, আর কিছু বুঝতেও পারল না। কিছু বলা বা বোঝার আগেই বিছানার উপর হরিহরের শরীরটা নিস্তেজ হয়ে পড়ল। হরিহরের মুখের দিকে তাকিয়ে গোপাল ভয়ে আঁতকে ওঠে। সে দেখে তার বাবার সারা শরীরটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, যেন শরীরে কোনো রক্ত নেই। চোখ দুটি ঠিকরে বাইরে বেরিয়ে এসেছে, মুখটা কেমন যেন বিকৃত হয়ে আছে। এরপর লোকজন ডেকে গোপাল তার বাবাকে শ্মশানে নিয়ে গিয়ে শেষ কার্য সম্পন্ন করে। কিন্তু গোপাল সেদিন রাতে তার বাবার মৃত্যুর ঘটনা আর তার বাবার বিকৃত মুখের চেহারা ভুলতে পারে না। এরপর থেকে গোপাল খুব সতর্কে তার অটো চালায়, আর খালের কাছাকাছি এলে সে খুব সতর্ক ও চোখ কান খোলা রাখে। আর সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে সে বাড়ি চলে আসে। এরই মধ্যে সে তাদের গ্রামের পাশের গ্রামে একটা ভাড়া নিয়ে গিয়েছিল। সেখান থেকে আসার সময় সে একটা মন্দিরের সামনে তার অটোটি দাঁড় করিয়ে মন্দিরের কাছে গিয়ে সেখানে এক সাধু বাবাকে দেখতে পায়। গোপাল তাকে গিয়ে প্রণাম করে। তারপর সেই সাধু তাকে বলে, বাবা, তুই সাবধানে থাকিস, তোর কিন্তু বিপদ আসন্ন। তবে কোনো বিপদ হলে এই মন্দিরের মায়ের কাছে চলে আসিস, এই মাই তোকে রক্ষা করবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়া হওয়া করছে, তাই গোপাল সেদিন আর দেরি না করে সাধু বাবার আশীর্বাদ নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। তার সবসময় মনের মধ্যে ওই সাধু বাবার কথাগুলি ঘুরপাক খেতে থাকে। কেন সাধু বাবা ওই কথা বলল? এরই মধ্যে একদিন গোপালের ফিরতে কিছুটা রাত হয়ে যায়। সে মনে মনে ভয় পেতে থাকে, আর সাধু বাবার কথাগুলো তার বারবারই মনে হতে থাকে। সে সেদিন ভয়ে ভয়ে খুব জোরে অটো চালাচ্ছিল। সে যখন ওই বাঁশবাগানের রাস্তায় আসে, তখনই সে লক্ষ্য করে আজকের পরিবেশটা যেন একটু অন্যরকম। চারিদিকে কেমন যেন নিশ্চুপ, আর এর আগে তার কোনোদিন এত রাতও হয়নি। তার মনের মধ্যে অত্যন্ত ভয় হতে থাকে। সে মনে মনে ভাবতে লাগলো,
কি কারণে যে এত রাত করতে গেলাম, ভাড়াটা না ধরলেই ভালো হতো। এইসব চিন্তা করছে এমন সময় তার গাড়ি বন্ধ হয়ে গেল। সে তাকিয়ে দেখলো সে সেই খালপাড়ের সামনেই এসে পৌঁছেছে। গোপাল কয়েকবার চেষ্টা করে তার গাড়িটি স্টার্ট দেওয়ার জন্য, কিন্তু কোনো লাভ হলো না। গাড়ি কয়েকবার আওয়াজ করে তারপর বন্ধ হয়ে গেল। এবার গোপাল গাড়ির ভিতরে বসেই ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো আর ঠাকুরকে ডাকতে লাগলো, যাতে এই সময় ওই রাস্তা দিয়ে যেন কেউ আসে, কোনো মানুষ যেন অন্তত সে দেখা পায়। গোপাল মনে মনে যখন এই সব চিন্তা করছে, এমন সময় হঠাৎ করে সে দেখে সেই খালের সাঁকোর উপর একটা লোক দাঁড়িয়ে আছে। তবে লোকটির পাশে একটা ষাঁড় বা গরু মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। অন্ধকারে ভালোভাবে তা বোঝা যাচ্ছে না। গোপাল একবার ভালো করে দেখার চেষ্টা করলো, তারপর সে ডাকলো, কেউ কি আছেন? আমাকে একটু সাহায্য করবেন, এদিকে আসুন না একবার। গোপালের ডাক শুনে লোকটি ও তার সঙ্গে থাকা গরুটি তার দিকে ঘুরে দাঁড়ালো। তারপর গোপাল তাকিয়ে দেখলো তার বাবা আধো আধো ভাবে যে বর্ণনা দিয়েছিল ঠিক হুবহু সেই লোকটি দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ যেন রাগে ফুঁসছে। তার সঙ্গে থাকা ষাঁড় গরুটিও রাগে গজগজ করতে থাকে। এই দৃশ্য দেখে গোপাল আর গাড়িতে বসে থাকতে পারলো না। তার মনের মধ্যে সেই সাধু বাবার কথাগুলি মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে গোপাল গাড়ি থেকে নেমে সেই মন্দিরের দিকে প্রাণপণে ছুটতে লাগলো, আর তার পিছনে সেই ষাঁড় গরুটিও ছুটতে লাগলো। গোপাল অন্ধকারের মধ্যে কতক্ষণ ছুটেছিল সে জানে না। ছুটতে ছুটতে সে সেই মন্দিরের কাছে গিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তার জ্ঞান ফিরলে সে সাধু বাবাকে কালকের রাতের সমস্ত ঘটনা খুলে বলে। এরপর সাধু বাবা বলেন, অনেক কয়েক বছর আগেকার ঘটনা। তোর বাবা একদিন সন্ধ্যের দিকে অটো নিয়ে বাড়ি ফিরছিল। তখন তোদের গ্রামের একজন বৃদ্ধ তার প্রাণের প্রিয় গরুটি নিয়ে বাড়ি ফিরছিল। তোর বাবা হরিহর সারাদিন খাটাখাটনি করে তার শরীর খুব ক্লান্ত ছিল, তাই তার দু চোখে ঘুম জড়িয়ে পড়েছিল। হঠাৎ সে দেখতে পায় তার সামনে একটি লোক ও গরু চলে এসেছে। কিছু বোঝার আগেই তার অটোটি তাদের দুজনকে সজোরে ধাক্কা মারে। অটোর কিছু হয় না দেখি, কিন্তু বৃদ্ধ ও গরুটি খালের সাঁকো থেকে নিচে পড়ে গিয়ে মারা যায়। তোর বাবা অত্যন্ত ভয় পেয়ে যায়, তাই আর না দাঁড়িয়ে অটো নিয়ে বাড়িতে চলে আসে। তখন বর্ষাকাল, তাই নদীতে প্রচুর জল ছিল। সেই জলে ভাসতে ভাসতে তাদের মৃত শরীরটি কোথায় চলে যায়। পরে তাদের আর কোনো খোঁজ হয় না। বৃদ্ধর একুলো কুলে কেউ ছিল না, তাই আর তার কোনো খোঁজও কেউ নেয়নি। তারই প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করছো। বাবা, এর হাত থেকে কি আমার বাঁচার কোনো উপায় নেই? বাবা, ওকে বাঁচান, বাঁচান আমাকে বাবা। এই রক্ষা কবচটি নিজের কাছে রাখ। এটা তুই তোর হাতে ধারণ করবি, তাহলেই আর কোনোদিন কোনো তোর বিপদ হবে না।
কিন্তু একটা কথা, ভুলেও কিন্তু এটা যেন হাত থেকে খুলবি না, তাহলেই কিন্তু তোর বিপদ হবে। এরপর গোপাল সাধু বাবাকে প্রণাম করে সেখান থেকে চলে আসে, আর সে তার হাতে সেই রক্ষা কবচটি পরিধান করে। এরপর থেকে তার সঙ্গে আর তেমন খারাপ কিছু কোনোদিন ঘটেনি। আমাদের আপনাদের কেমন লাগছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। গল্পগুলি ভালো লাগলে অবশ্যই গল্পগুলিকে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের অন্যান্য গল্পগুলি আপনারা দেখবেন আমাদের চ্যানেলে, তাই ভিজিট করুন। এবং কী ধরনের গল্প আপনাদের পছন্দ সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা সেই ধরনের গল্প আপনাদের কাছে নিয়ে আসি। প্রত্যেক দিন রাত 9টার সময় আমাদের এই নতুন গল্প আসতে চলেছে।